তো আজকে আমরা এর পরের টপিকটা পড়বো, সেটা হচ্ছে বিভব। তো প্রথমে আমরা বুঝবো যে বিভব জিনিসটা কি, মানে এটা মুখস্থ না করে আমরা বুঝবো আসলে জিনিসটা কি। ঠিক আছে, জিনিসটা আমাদের আগে ফিল করতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। কারণ তুমি যদি কোনো কিছু ফিল না করো তাহলে যেটা হবে যে তুমি ভুলে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি একবার মাথার মধ্যে গেঁথে যায়, তুমি বরং দেখা যায় ভুলবা তো না, আরো কঠিন কঠিন প্রবলেম সামনে পেলে সলভ করতে পারবা। তো শুরু করছি আমরা হচ্ছে বিভব। তো বিভব দেখো, জিনিসটা প্রথমে দেখতে মনে হচ্ছে কি না কি, নামটা কিরকম, আসলে জিনিসটা কিছুই না। নিউটনের মহাকর্ষ সূত্র যদি বোঝো, এটা বুঝতেও টাইম লাগবে না। তো আমরা ধরে নিব যে ধরো যে এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে, এই গোল্লাটা হচ্ছে পৃথিবী। পৃথিবীতে মনে করো যে স্থলভাগ জলভাগ যা ইচ্ছা থাকুক, সমস্যা সেটা না। সমস্যাটা হচ্ছে যে ধরি যে এটা হচ্ছে এক্স অক্ষরেখা। খেয়াল করে, এটা হচ্ছে এক্স অক্ষরেখা। তাহলে কিছু জিনিস কিন্তু একটু সাবধানে দেখতে হবে। ওকে, তো আমরা প্রথমে ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষরেখা এবং এটা হচ্ছে পৃথিবী। এটা পৃথিবী ভরটা আমরা ধরে নিলাম বড় হাতের এম। বড় হাতের এম ভরের পৃথিবী হচ্ছে এটা। ওকে, আচ্ছা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরি যে আমার কাছে এখানে এম ভরের একটা বস্তু আছে। খেয়াল করো, এম ভরের একটা বস্তু আছে এখানে, কিন্তু কোথায় আছে দেখো। একটা কথা কি ইম্পর্টেন্ট, যে আমরা মহাকর্ষ নিয়ে যখনই করব তখনই দূরত্বটা দেখাটা ইম্পর্টেন্ট। আর দূরত্বটার ক্ষেত্রে অবশ্যই মানে ভর কেন্দ্র থেকে দূরত্বটা দেখতে হয় সবসময়। হ্যাঁ, ভর কেন্দ্র থেকে দূরত্বটা দেখতে হয়। ভর কেন্দ্র থেকে দূরত্ব দেখবো, তাহলে ভর কেন্দ্র থেকে যদি দূরত্ব দেখি, পৃথিবীর ভর কেন্দ্র ধরলাম হচ্ছে এখানে। ঠিক আছে, এবং বস্তুটার ভর কেন্দ্র তো ওখানে। তাহলে আমি ধরি যে বস্তুটা আসলে আছে হচ্ছে এক্স ইনিশিয়াল পজিশনে। কারণ ইনিশিয়াল কেন বললাম, কারণ আমরা বস্তুটাকে নিয়ে একটু নড়াচড়া করবো, একটু দেখি কি হয়। তাহলে দেখো, এক্স ইনিশিয়াল পজিশনে একটা বস্তু ছিল, এম ভরের বস্তু। তো আমি যেটা করব সেটা হচ্ছে বস্তুটাকে এক্স ফাইনাল একটা পজিশনে নিয়ে যাব, এবং পজিশনটা হচ্ছে ধরো যে এই অবস্থা। তাহলে আমি নিব হচ্ছে এই অবস্থায়। তাহলে এটা এক্স ফাইনালটা হচ্ছে এখানে। দেখো, এক্স ফাইনালটা হচ্ছে এইখানে। খেয়াল করো, আমি কি করব, বস্তুটাকে এখান থেকে এখানে নিব, সোজা কথা। আচ্ছা, তো বস্তুটাকে এখান থেকে যে এখানে নিব, অত সোজা কোনো কিছুই না। জিনিসটা হচ্ছে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে বস্তুটিকে সমবেগে নিয়ে যেতে হবে। সমবেগে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে এক নম্বর শর্ত। যে ঠিক আছে, তুমি ইচ্ছা মতো নিয়ে গেলে হবে না, তোমাকে এখন বস্তুটাকে যেটা করতে হবে, সমবেগে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে এ পজিশন এবং এটা হচ্ছে বি পজিশন। এ থেকে আমরা বিতে নিয়ে যাচ্ছি, সোজা হিসাব। আচ্ছা, এ থেকে বিতে নিয়ে যাওয়ার পথে বাধাকে সৃষ্টি করে। বাধাটা সৃষ্টি করবে হচ্ছে, দেখো মনে করো যে আমি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি এই পজিশনে যখন আছি। ঠিক যখন এই পজিশনে আছি, ধরলাম এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্ব, যে কোনো দূরত্ব হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এই যে এই পজিশনে যখন আমি আছি, তখন এম ভরের এই বস্তুটার উপরে পৃথিবী অবশ্যই মহাকর্ষীয় বল দিবে। তাহলে কি রকম বলটা দিবে, বস্তুটার উপরে মহাকর্ষীয় বল দিবে। তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় বল, হচ্ছে আকর্ষণধর্মী বল, এটা হচ্ছে এফজি। তার মানে দেখো, আমি যখন এটাকে এখান থেকে এখানে নিয়ে যাব, তাহলে বস্তুর উপর পৃথিবী কি দিচ্ছে, মহাকর্ষীয় বল দিচ্ছে। অবশ্যই সেই বলের বিরুদ্ধে আমাকে যাইতে হবে, রাইট? এখন তুমি যদি নিয়ে যাও, বা কোন একটা যন্ত্রের মাধ্যমে যদি নিয়ে যাও, বা কোন একটা এজেন্টের মাধ্যমে যদি নিয়ে যাও, তাহলে এজেন্টকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বলের ঠিক বিপরীতে একটা বল দিতে হবে। আমি ধরলাম এটা হচ্ছে এফ এজেন্ট। ঠিক আছে, তো প্রথম কথা দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে এই পাশে গ্র্যাভিটেশনাল একটা ফোর্স আসবে, যার বিপরীতে নিয়ে যেতে হলে তোমাকে এই বরাবর একটা বল দিতে হবে। কিন্তু এখানে দেখো একটা কথা আছে যে সমবেগে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে সমবেগে নিয়ে যাওয়ার শর্তটা কি? সমবেগে নিয়ে যাওয়ার শর্তটা কি? সমবেগে নিয়ে যাওয়ার শর্তটা হচ্ছে বস্তু তখনই সমবেগে থাকবে যখন এর উপর নিট বল হয় হচ্ছে 0। বস্তু তখনই সমবেগে থাকে যখন এর উপর নিট বল হয় হচ্ছে 0। কে বলেছে? আমি বলেছি? তুমি বলেছো? এটা আমি তুমি বলি নাই, এটা বলেছে নিউটন। নিউটনের প্রথম সূত্র। বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকে, এটা একটা অংশ। এবং অপর অংশটা হচ্ছে যে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। এই যে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে, তার মানে কি, এটা সমবেগে যাচ্ছে। এখন কেমনে যাচ্ছে? বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে। দেখো, এখন যদি এটাকে সমবেগে নিয়ে যেতে হয়, তাহলে ওভারঅল এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাহ্যিক কোনো বলের ক্রিয়া থাকা যাবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা বলের ক্রিয়া আছে, এফ জি এই পাশে এবং এফ এ জি আছে ডান পাশে। তাহলে ওভারঅল কি বুঝলাম, আমাদের এমন একটা ভাবে নিয়ে যেতে হবে যেন কি হয়, যেন
এইটা এবং এটা সমান হয়, তাহলে এটা নির্বল কত হবে? দেখো কথার কথা ধরো যে এই পাশে হচ্ছে 50 নিউটন, এই পাশেও 50 নিউটন, তাহলে নির্বল কত? 0। তাহলে বাহ্যিক বল কত হয়ে গেল? 0। তার মানে কি হলো? তার মানে যেটা হলো যে আমরা যদি সামহাউ এইটা এবং এইটা সমান করে দিই, তাহলে বাহ্যিক বল 0 হবে, যার ফলে আমরা বস্তুটাকে সমবেগে নিয়ে যেতে পারবো। তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে এফ এজি এর মান, দেখো মান লিখছি, হ্যাঁ, এফ এজি এর মান হতে হবে এফ জি এর সমান। আচ্ছা, এখন এফ এজি এর মানটা কত? তাহলে এফ জি এর সমান, এফ জি এর মানটা কত? গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউটনের সূত্র বসাই দাও, জি এম এম ডিভাইড বাই দূরত্ব স্কয়ার। দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার পথে এই জায়গায় দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ার। এই পর্যন্ত কারো বুঝতে প্রবলেম হয়েছে কিনা একটু কমেন্ট করে বলো, আর ক্লিয়ার থাকলে বলো যে ক্লিয়ার আছে, একটু দেখি তোমাদের কমেন্ট। আচ্ছা, এখন একটা প্রশ্ন আমি করব তোমাদের, যদি ক্লিয়ার থাকে তোমরা আমাকে বলবা যে এই যে এফ এজি বা এজেন্ট দ্বারা যে বলটা আমরা দিচ্ছি, মানে এজেন্ট যে বলটা দিচ্ছে সেটা কি সমবল নাকি অসমবল? এটা হচ্ছে প্রশ্ন। পারো না পারো কমেন্ট করতে হবে, সমবল নাকি অসমবল। 5 সেকেন্ড ভাবো, 10 সেকেন্ড ভাবো, তারপর কমেন্ট করো। কমেন্ট করবা যে এই বলটা সমবল নাকি অসমবল। যখন এমনি চিন্তা করো, এ থেকে কই যাচ্ছে আমরা, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এ থেকে বিতে যাওয়া, তাই না? এ থেকে বিতে যাব। আচ্ছা, এ থেকে যখন আমি বিতে যাব তখন একটু খেয়াল করেন তো এক্স অক্ষ বরাবর দূরত্বটা বাড়বে নাকি কমবে? এ থেকে যখন বিতে যাব তখন দূরত্বটা বাড়বে নাকি কমবে? দেখেন এই এক্স এর মানটা আস্তে আস্তে কিন্তু এখানে ছিল, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে তাকে এখানে যাইতে হবে, রাইট? দেখেন কই থেকে কই যাচ্ছে, এক্স এর মানটা এখানে ছিল, আস্তে আস্তে তাকে এখান থেকে এখানে যাইতে হবে। তাহলে এক্স এর ওভারঅল মানটা দেখেন আস্তে আস্তে কম ছিল, বাড়বে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে এই সমীকরণে কে কে প্রভাবক আছে বা কে কে আছে। জি, বড় হাতের জি হচ্ছে বিশাল বড় কনস্ট্যান্ট, এটা পৃথিবীর মানে পৃথিবীর, এটা মহাবিশ্বের কনস্ট্যান্ট, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। এম পৃথিবীর ভর, পৃথিবী দ্বিখণ্ড না হয়ে গেলে এম ভর কনস্ট্যান্টই থাকবে। ছোট হাতের এম ভর, আপনাকে এটা দেওয়া হয়েছে, আপনি এটা চাইলে এটাকে ভাঙচুর করে নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? এটা ফিক্স করা। আচ্ছা, তাহলে ফিক্স কে না, ফিক্স হচ্ছে না হচ্ছে এক্স। খেয়াল করেন এই এক্স বাবাজির দিকে একটু তাকান, এক্স বাবাজি যেটা বলছে যে এটা হচ্ছে দূরত্ব। তাহলে দেখেন এখান থেকে যখন এখানে যাচ্ছে তখন দূরত্ব বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে, রাইট? দূরত্ব বাড়তেছে মানে এটা চেঞ্জ হচ্ছে। এক্স এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে এটা কি চেঞ্জ হবে কি হবে না? এক্স এর ভ্যালু যদি চেঞ্জ হয়, এফ এজি বা এজেন্টের দ্বারা মানে যে বলটা প্রয়োগ করেছে এজেন্ট, সেটা কি চেঞ্জ হবে কি হবে না? অবশ্যই চেঞ্জ হবে। যদি চেঞ্জ হয়, কোনো কিছু যদি চেঞ্জ হয় তাহলে কি সেটাকে সম বলা যায় নাকি অসম বলতে হবে? সম নাকি অসম? অসম। তাহলে এটা হচ্ছে অসমবল, রাইট? এটা হচ্ছে অসমবল, এটা কিন্তু সমবল না, ঠিক আছে? এটা হচ্ছে অসমবল। ভালো কথা। আচ্ছা, তো দেখেন আগের চ্যাপ্টারটা যারা পড়ছেন ভালো করে, কাজ শক্তি ক্ষমতা সমবল অসমবল আমি কেন জিজ্ঞেস করলাম? কারণটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতাতে খুব সুন্দর কিছু সূত্র ছিল বা ইকুয়েশন ছিল। একটা ইকুয়েশন এমন ছিল যে যদি সমবল দ্বারা কৃত কাজ হয় তাহলে কৃত কাজটা হবে হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে সমবল। আর অসমবল দ্বারা কৃত কাজ হলে কি হবে? এফ ডিএক্স এর ইন্টিগ্রেশন। মানে এটা কেন হয় বলেন তো? এটা হয় কারণ হচ্ছে অসমবল মানে হচ্ছে, দেখেন আমি যদি খুব শর্টে একটা জায়গায় দেখাই, এখানে দেখাই, হ্যাঁ, এটা মিশাই দিচ্ছি পরে। দেখেন নিচে দেখা যাচ্ছে কি? নিচে তো দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, দেখেন এখানে দেখেন, এই শর্ট করে দেখেন আমি যদি এ পাশে এফ আঁকাই এবং এ পাশে এক্স আঁকাই, তাহলে এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এফ এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অসমবল হলে যেটা হবে এরকম ইচ্ছা মতো শেপের হবে। তখন আপনি কৃত কাজ বের করতে হলে যেটা করতে হয় আসলে সেটা হচ্ছে সব ক্ষেত্রেই ক্ষেত্রফলটা বের করতে হয়। তো ক্ষেত্রফলটা বের করার ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করতে হয়। অসমবল, সমবল হলে কি হয়? সমবল হলেও আসলে ইন্টিগ্রেশনই হয়, কিন্তু এবারে ইন্টিগ্রেশনটা লাল কুদুর মতো, মানে অনেক ইজি। আয়তক্ষেত্রে একটা এফ এর ভ্যালু বের করেন, সরি এফ এর ভ্যালু বের করেন, এক্স এর ভ্যালু বের করেন, গুণ করেন, সমবলের কৃত কাজ হয়ে গেল। কিন্তু অসমবল দিলে নরমালি হবে না, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি বুঝলেন যে এখন আমরা বল কর্তৃক কৃত কাজ বের করব। কি করব? বল কর্তৃক কৃত কাজ বের করব। তাহলে
তাহলে আমরা যেটা করবো, আমি একটু সরাই দিই এটা, হ্যাঁ। তাহলে এখন আমরা বের করবো হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। এজেন্ট কর্তৃক কৃত কাজ W ইকুয়াল টু, দেখেন এই তো কাজ শক্তি ক্ষমতার সেই জিনিসটা, F dx। F এর ভ্যালু কত? F কে দিচ্ছে? F দিচ্ছে হচ্ছে এজেন্ট, তাহলে দিচ্ছি আমরা GMM ডিভাইড বাই x স্কয়ার dx। আচ্ছা, লিমিটটা কই থেকে কই? লিমিটটা হচ্ছে দেখেন x এর ভ্যালু হচ্ছে প্রথমে x ইনিশিয়াল, পরে হয়ে গেল x ফাইনাল, তাহলে x ইনিশিয়াল থেকে x ফাইনাল। ওকে, তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট কে একটু আগে বলছিলাম GMM হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বাইরে রেখে দাও। আর আচ্ছা, এটা এভাবে লিখি GMM x টু দি পাওয়ার -2 dx। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে গেলে কি সমস্যা আছে? আচ্ছা, GMM x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1 ইন্টিগ্রেশন করছি আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটু সরাই দিই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে GMM 1 - x ঠিক আছে, GMM আচ্ছা 1/xi - 1/xf এটা চলে আসবে। আচ্ছা, তাহলে ওভারঅল দেখো কি আসতেছে, এটা একটু ছোট করে আবার আমি আঁকাবো, হ্যাঁ, সমস্যা নাই। আমাদের এই ইকুয়েশনটার দিকে এখন মনোযোগটা বেশি দিতে হবে, এটার দিকে খেয়াল করো। এটা আমি লিখে দিই, পরিচয়গুলো লিখে দিই। পরিচয়টা হচ্ছে, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। ঠিক আছে, এজেন্ট কর্তৃক কৃত কাজের ক্ষেত্রে xi টা হচ্ছে ইনিশিয়াল পজিশন এবং xf টা হচ্ছে ফাইনাল পজিশন। এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এটা মনে রাখতে হবে। এটা কে করছে? এজেন্ট। দেখো আমরাই তো কৃত কাজ করব, তাই না? আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব, আমরাই একটা বস্তুকে এখান থেকে এখানে পাঠাবো, ওইখান থেকে ওইখানে পাঠাবো। এজন্য এজেন্ট কর্তৃক কৃত কাজটা বের করা জরুরি ছিল, যে কেউ একজন বা কোনো একটা যন্ত্র কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমরা বের করলাম। কি বের করলাম? বড় এম হাতের বস্তু, দেখো বড় হাতের এম ভরের বস্তুর নিকট থেকে ছোট হাতের এম ভরের একটা বস্তুকে নিয়ে টানাটানি করছিলাম, এটার নিকট থেকে ছোট হাতের এম ভরের একটা বস্তুকে নিয়ে টানাটানি করছিলাম। ঠিক আছে, এখন এক্স ইনিশিয়াল পজিশন থেকে এক্স ফাইনাল পজিশনে নিয়ে গেলে কৃত কাজটা হচ্ছে হলো এইটা, ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল নিয়ে গেলে কৃত কাজটা হচ্ছে হলো এইটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে যদি এমন হয় কেস 1, দেখো খুব সাবধানে, কেস 1 যদি অসীম হতে কোনো বস্তুকে পৃথিবীর নিকট আর দূরত্বে আনা হয়। দেখো অসীম হতে কোনো বস্তুকে পৃথিবীর নিকট আর দূরত্বে আনা হয়। দেখো দেখো কি বলছি, অসীম হতে, খেয়াল করো সাবধানে, অসীম হতে কোনো বস্তুকে পৃথিবীর নিকট আর দূরত্বে, মানে সে কাছে ছিল না, হুট করে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, চলে আসছে, কাছে ছিল না। তার মানে এক্স ইনিশিয়াল কোথায় ছিল? ইনিশিয়াল ছিল ইনফিনিটিতে, অসীম দূরে, কিন্তু এরপরে কি হলো? ফাইনালে কি হলো? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, চলে আসলো। তাহলে দেখো এবার কি হচ্ছে, তাহলে এবার যেটা হচ্ছে ডাব্লিউ, কিন্তু হ্যাঁ ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত? অসীম থেকে ছোট হাতের এম ভরের বস্তুকে আমরা নিয়ে আসতেছি, তাহলে ইনিশিয়াল হচ্ছে কোথায়? অসীমে, ইনফিনিটি মাইনাস 1 দেখো ফাইনাল কোনটা? ফাইনাল হচ্ছে আর, বসাই দাও। আচ্ছা এবার ফাইনালটা বসাইছো, বসানোর পরে দেখো 1/ইনফিনিটি মানে কত? 0, আউট। 1/ইনফিনিটি মানে 0, তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে মাইনাস GMM বাই আর, খেয়াল করো এইটা
এইটাই এত জায়গায় কাজে লাগবে, কি আর বলবো। দেখো এটা কি হচ্ছে, আমরা কি করছি, অসীম থেকে যে কোনো একটা বস্তুকে পৃথিবীর কাছে, ধরো পৃথিবীর কাছে আনছি, অসীম থেকে যে কোনো একটা বস্তুকে পৃথিবীর কাছে আনছি, রাইট? তাহলে কৃত কাজ কত হচ্ছে এটা। এখন দেখো, এখন খেয়াল করো, এখন মনে করো যে তোমার কোন একটা কাজ করাইতে হবে, সামথিং, কোন একটা কাজ তুমি পারো না কিন্তু তোমার করাইতে হবে, ঠিক আছে? তো তুমি যেটা করলা, এটার জন্য লোক ভাড়া করলা বা কাউকে করতে দিলা, রাইট? কাউকে করতে দিলা। আচ্ছা, কাউকে যে করতে দিলা, মাগনা করবে? মাগনা করবে না, একটু হলেও টাকা পয়সা দিতে হবে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে ওটাই, অসীমে একটা বস্তু ছিল, ওটা নর্মালি পৃথিবীর কাছে আসবে না, আসার কথা না, কিন্তু তুমি টাকা পয়সা দিছো বা কাজ করছো এটার উপরে। দেখো এটা কৃত কাজ না, এজেন্ট হয়ে তুমি কি করছো, টেনে নিয়ে চলে আসছো, কৃত কাজ করছো, টাকা পয়সা দিছো, ভালো কথা। এখন যদি আমি বলি যে কাজটা করার টাকা তুমি যখন দিছো, তখন এই টাকাটা কার কাছে জমা করা আছে? ওই ব্যক্তির কাছে, যে কাজটা করছে তার কাছে। এবার দেখো, যে কাজটা মানে যাকে দিয়ে তুমি কাজ করাইছো তার কাছে। তাহলে খেয়াল করো, যখন সে অনেক দূরত্বে ছিল তখন সে আসতে চাচ্ছিল না, কিন্তু যখন তুমি নিয়ে আসছো, কি করছো, তুমি কাজ করছো, ভালো কথা কাজ করছো, কিন্তু এই কাজটা কি মানে উড়ে যায় বা কাজ বা শক্তি কি হারায় যায়? অ্যান্সার হচ্ছে না। শক্তির সংরক্ষণশীলতা নীতি কি ছিল? কাজ বা শক্তি ধ্বংস করা যায় না, নষ্ট হবে না। তার মানে যে পরিমাণ কাজ তুমি করছো ওটা তো কোথাও না কোথাও জমা আছে। কোথায় জমা আছে? জমা আছে এর ভিতরে, জমা আছে এর মাঝখানে। কেমনে? অভিকর্ষজ বিভব শক্তি আকারে। কি বুঝলা? যে পরিমাণ কাজ তুমি করছো সেটা এটার মধ্যে এসে জমা হয়েছে, কি আকারে? অভিকর্ষজ বিভব শক্তি আকারে। তাহলে এই যে আমরা যেটা শিখলাম, এটাকে দেখো, যেহেতু দেখো বাংলা ভাষায়, বাংলা তোমরা যখন পড়ো তখন কিন্তু এক জিনিসকে ঘুরায় পেঁচায় অনেকভাবে বলা যায়। অনুরূপ ভাবে এটাকে আমি বলতে পারি, পৃথিবী হতে আর দূরত্বে এম ভরের বস্তুর অভিকর্ষজ বিভব শক্তি। বলতে পারি না? নিয়ে আসছো, কাজ হয়েছে না, শক্তি আকারে জমা হয়েছে না? হয়েছে তো। তাহলে কি, কোন শক্তি? পৃথিবী হতে আর দূরত্বে, আর দূরত্বে নিয়ে আসছো, আর দূরত্বে এম ভরের বস্তুর অভিকর্ষজ বিভব শক্তি কোনটা? এইটা। তখন এটাকে আর ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় না, তখন এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ মাইনাস জি এম এম ডিভাইড বাই আর। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে কেস 1, ঠিক আছে? এখন একটা ফাঁকিবাজি করবো। ফাঁকিবাজিটা হচ্ছে যেটা আছে ওটাকে কাজে লাগাবো, মানে যা পাইছে ওটাকে একটু কাজে লাগায় এখানে একটা যেটা বলে যে ফাঁকিবাজি করে। দেখো এখানে যেটা করছিলাম এম ভরের বস্তুকে আনছিলাম, এবার আমরা যেটা করবো 1 কেজি ভরের। এম ভরের জায়গায় কি দিব? 1 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবীর নিকট আর দূরত্বে আনতে। দেখো আনতে পারি না? এম এর তো আমি বলি নাই, তো এম তো বলছি আমি যে এম এর ভর 1 কেজি হইতে পারবে না, তো বলি নাই। এম এর ভর 1 কেজি হইতেই পারে। তাহলে দেখো এম এর ভর যদি 1 কেজি হয়, কেস 2, তাহলে এখানে কই চেঞ্জ হবে? এখানে এই যে ছোট হাতের এম, বড় হাতের এম না তো, ছোট হাতের এম, এটা নিয়ে টানাটানি করতেছি, তো এটার ভর হচ্ছে 1 কেজি। তাহলে ছোট হাতের এম এর ভর যদি হয় 1 কেজি, তাহলে 1 1, তাহলে এখানে দেখো ইউ এর মানটা কত হচ্ছে? দেখো ইউ এর মানটা হবে হচ্ছে মাইনাস জিএম ইন্টু 1 বাই আর। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস জিএম বাই আর। খেয়াল করো, এই যে 1 কেজি কেন করলাম এই কাজটা, এই কাজটার একটা সিগনিফিকেন্স আছে। সেটা হচ্ছে, ধরো আমি যদি বলি যে তোমার ভর কত, তোমার ভর যদি হয় 65 কেজি, এটার মিনিংটা হচ্ছে যে 1 কেজি ভরের কোনো একটা বস্তুর তুলনায় তোমার ভর 65 গুণ ভারী, তাই না? দেখো 65 কেজি মানে কি? 1 কেজি ভরের একটা বস্তুর তুলনায় তোমার ভর 65 গুণ। এখানে অ্যাকচুয়ালি ওই রকমই একটা কাজ করা আছে। দেখো আমরা করছি কি, 1 কেজি ভরের একটা বস্তুকে আনতে যে পরিমাণ শক্তি বা দেখো যে পরিমাণ কাজ হলো বা যে পরিমাণ শক্তি জমা হলো, সেটা কি করলাম? সেটাকে দেখো 1 কেজি পরিমাণ, আবার শোনো, 1 কেজি ভরের একটা বস্তুকে আনতে যে পরিমাণ কাজ হলো সেটা বের করলাম। এবং এটার একটা নাম আছে, যেহেতু কি বললাম, অবশ্যই এটা একটা একক টাইপের কিছু। দেখো
65 কেজিকে কি বলতেছি 65 ইন্টু 1 কেজি। অনুরূপভাবে আমরা যেটা করলাম এম ভরের বস্তু জায়গায় কি করলাম 1 কেজি ভরের বস্তু, এটা একটা নাম আছে এবং এটা হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় বিভব। তাহলে খেয়াল করে কিন্তু এটা হচ্ছে বিভব শক্তি, এটা বিভব শক্তি। যদি বলে বিভব শক্তি বের করো তাহলে আমাদের এম ভরের বস্তু লাগবে, ছোট হাতের এম ভরের বস্তু লাগবে। আর যদি শুধু বলে বিভব তাহলে এম ভরের বস্তুটা লাগবে না। যদি বলে বিভব তাহলে এম ভরের বস্তুটা লাগবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে কি লেখা যায়। একটা কথা তোমরা পণ্ডিতে করে এখন চাইলে লিখতেই পারো, ইহা ছোট হাতের এম এর উপর নির্ভরশীল নয়। তার মানে এই যে এই মানটা ছোট হাতের এম, তার মানে বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। এটা মিনিংটা কি হলো? এটা মিনিংটা হলো অসীম থেকে তোমারে আনতে যে পরিমাণ কাজ হবে, অসীম থেকে একটা বুলডোজারে আনতেও সেম পরিমাণই কাজ হবে। আসলে কাজটা সেম পরিমাণ না, ইফেক্টটা হয় সেম পরিমাণ, মানে একক ইফেক্টটা হয় সেম পরিমাণ। যদি বলো কাজ বললে কিন্তু এটাই বলতে হবে, কাজ কিন্তু এটা। ঠিক আছে, এটা কিন্তু কাজ না, এটা যেটা হচ্ছে 1 কেজির উপরে ইফেক্ট, একক ইফেক্ট, মানে 1 ইউনিটের উপর ইফেক্ট আমরা দেখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ইহা এম এর উপর নির্ভরশীল নয়। এখন দেখো এটা কিন্তু মাইনাস কেন? মাইনাসটা কেন হলো? এটা একটা প্রশ্ন। তো ঠিক আছে, ভালো কথা, এটা মাইনাস কেন হলো? কারণটা হচ্ছে প্রথমে অ্যান্সারটা হচ্ছে যে ক্যালকুলেশন করে মাইনাস আসতেছে। দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে, এটা সবসময় মনে রাখবা, যে যদি কোনো একটা বস্তু কোনো বড় বস্তুর কাছে বা কোনো একটা সেন্টারের কাছে বাউন্ডেড হিসেবে থাকে বা বলে যে আবদ্ধ থাকে বা দায়বদ্ধ থাকে, তাহলে সেটার মোট শক্তি বা সেটার স্থিতিশক্তি হয় হচ্ছে মাইনাস। মোট শক্তি মাইনাস, ওটা পরের চিন্তা, ওটা পরে দেখবো আমরা। স্থিতিশক্তি হবে হচ্ছে মাইনাস। এই বস্তুর কাছে এম ভরের বস্তুটা বাউন্ডেড, বা যেটা করবে আসলে এম ভরের বস্তুটা এর কাছে আবদ্ধ হয়ে গেছে, এই জন্য হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এগুলো আরো পরে বুঝবা, কিন্তু আপাতত মনে রাখা, আপাতত ইকুয়েশন দিয়ে যেহেতু আসছে তার মানে ভুল হওয়ার কোনো চান্স নাই, এটা মাইনাস। ঠিক আছে, তার মানে আমরা কোনো অঙ্ক করার সময় অবশ্যই মাইনাস দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা নেক্সট কেসে যাই। নেক্সট কেসটা হচ্ছে, তো আমাদের মেইন সূত্রটা কি? মেইন সূত্রটা হচ্ছে W equal to, মেইন সূত্রটা হচ্ছে, আবার লিখি, W equal to GMM 1 by x initial minus 1 by x final। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কেস 3। পৃথিবী হতে ভি বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করব। দেখো কি বললাম, কই থেকে কই চলে গেছে। আমরা ভি বেগে হুট করে একটা বস্তুকে নিক্ষেপ করব। ভালো কথা। ঠিক আছে, আমরা কি করব? ভি বেগে হুট করে একটা বস্তুকে নিক্ষেপ করব। তাহলে সেটি সর্বোচ্চ h উচ্চতায় উঠে। এখন আমাদের এই যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠে, এটা নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখি কেমনে কি করা যায়। তো দেখো, এটাকে একটু মডিফাই করি চিত্রটাকে। তো আমাদের কি করতে হবে বলো তো? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে ভি বেগে একটা বস্তুকে নিক্ষেপ করতে হবে। ভালো কথা, তাহলে ভি বেগে একটা বস্তুকে কি করব? নিক্ষেপ করে দিব। আচ্ছা, তো ধরলাম সেটা পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় ওঠে, তাহলে আমি ধরলাম h পর্যন্ত ওঠে। ঠিক আছে, ঠিক আছে কিনা দেখো। তাহলে দেখো, এতটুকু হচ্ছে h এবং এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r। পৃথিবীর ব্যাসার্ধ কত? r ধরি আমরা, বড় হাতের r। আচ্ছা, তাহলে m ভরের বস্তুকে আমরা এখান থেকে এখানে নিক্ষেপ করতেছি। ভালো কথা। আচ্ছা, দেখো x ইনিশিয়াল কোথায়? x ইনিশিয়াল কোথায় ছিল? x ইনিশিয়ালটা হচ্ছে এখানে। দেখো x ইনিশিয়ালটা এখানে, এটা বুঝছো না কি বলো? x ইনিশিয়ালটা কোথায়? পৃথিবী পৃষ্ঠে। তার মানে কেন্দ্র থেকে দূরত্ব কত? ব্যাসার্ধের সমান, রাইট? আচ্ছা, x ফাইনালটা কোথায়? x ফাইনালটা হচ্ছে এইখানে। x ফাইনালটা হচ্ছে এইখানে। কই থেকে কই? কেন্দ্র থেকে এত দূরে চলে গেছে। ওকে, তাহলে দেখো এবার দেখো খেলা। এবার প্রচন্ড ভালো রকমের একটা খেলা হবে, ম্যাথ হয়ে যাবে কিছু। দেখো কি করতে হয়, কৃতকাজ করতে হয় না? দেখো x ইনিশিয়াল থেকে x ফাইনালে গেলে কৃতকাজ হচ্ছে w। ভালো কথা। আচ্ছা, এখানে wটা কে করতেছে? আমি
ধরো তুমি একটা বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী, তুমি যেটা করলা পৃথিবী পৃষ্ঠ থেকে ভি বেগে একটা বস্তুকে নিক্ষেপ করালা কোন একটা সিস্টেম কইরা। এখন তুমি যে নিক্ষেপ করাইলা ভালো কথা, এখন তুমি নিক্ষেপ করাইলা, কিন্তু কাজটা তাহলে কেমনে করলা? কাজটা তুমি করলা হচ্ছে গতিশক্তি দেওয়ার মাধ্যমে। তুমি যেটা করলা পৃথিবী পৃষ্ঠ থেকে একটা গতিশক্তি দিয়ে দিলা, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা গতিশক্তি দিয়ে দিলা। এই গতিশক্তির কারণেই সে কিন্তু সুন্দর মতো কাজটা করে ফেললো। খেয়াল করছো? পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যে গতিশক্তিটা দিলা, এই গতিশক্তির কারণেই সে সুন্দর মতো কাজটা করে ফেললো। আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে, দেখো উভয় পক্ষে দেখো ছোট হাতের এম কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি কইরা দাও, তাহলে যেটা আসবে হাফ ভি স্কয়ার ইকুয়াল টু জি বড় হাতের এম 1/xi মাইনাস 1/xf। আচ্ছা দেখো, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস gm 1/xi মাইনাস 1/xf। এবার দেখো xi কত? xi টা হচ্ছে, দেখো x ইনিশিয়ালটা হচ্ছে, আবার বলি x ইনিশিয়ালটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আদি যে বিন্দু, পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষেপ করছে যেন হচ্ছে r। তাহলে কত লেখা যাচ্ছে? v স্কয়ার ইকুয়াল টু টুয়াইস gm 1/r মাইনাস 1/, কি লেখা যাচ্ছে? সর্বোচ্চ দূরত্ব কত? r প্লাস h। দেখো সর্বোচ্চ দূরত্ব কেমনে হলো? সর্বোচ্চ দূরত্বটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এতটুকু হচ্ছে r, এতটুকু হচ্ছে h। খেয়াল করো, এতটুকু r, এতটুকু h, তাহলে মোট কত? r প্লাস h। ঠিক আছে, তাহলে দেখো একটা বস্তুকে যদি ভি বেগে নিক্ষেপ করি, তাহলে সেটা যদি h উচ্চতায় ওঠে, তাহলে সেটার সমীকরণ হচ্ছে এটা। তাহলে সেটার সমীকরণ কোনটা? এইটা। ঠিক আছে, ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস gm এইটা মাইনাস এটা। আচ্ছা, অনেকে করে কি এইটা মুখস্থ রাখার জন্য প্যারা নেয়, মানে মনে করে যে মানে এটাই সূত্র, এটাই মেইন সূত্র, এটাতেই মুখস্থ রাখতে হবে, এটা দিয়ে ম্যাথ হবে, সব এটা দিয়ে করতে হবে, মানে এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখতে পারলে আমার জীবন শেষ, এরকম কিছু না। তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি এটা মনে রাখো, মেইনটা মনে রাখো রে ভাই, মেইনটা মনে রাখো। মেইনটা মনে রাখলে সব ম্যাথই পারবা, এটা মনে রাখো। এত দূর আসতে পারবো না নিজে নিজে, চলে আসবা। আর তোমার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে ম্যাথগুলো করতে করতে, তুমি অটোমেটিক দেখবা যে তোমার অটোমেটিক মাথায় এটা চলে আসবে, তখন আর প্রবলেম হবে না। ঠিক আছে, প্রথম ট্রাই করবে এটাতে, তারপর আস্তে আস্তে এটা পারবা। যেরকম আমরা একটা ম্যাথ করি, ধরো যে আমরা একটা ম্যাথ করবো যে এরকম ম্যাথ, মনে করো যে এরকম দিলাম যে একটি বস্তুকে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সেটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? ঠিক আছে, তাহলে কিভাবে বের করবো? হয় এটাতে বসাবো না এটাতে, তো এটাতে বসাই দিই, এটা সামনে চলে আসছে, তোমরা এটাতে বসা করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এটা থেকে এখানে আসতেই হবে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2gm 1/r মাইনাস 1/r প্লাস h। এখন কি করতে হবে আমাদের? ভি এর ভ্যালু দেওয়া আছে 10 কিলোমিটার পার সেকেন্ড, খেয়াল করে মিটার পার সেকেন্ড না কিন্তু, প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার। তার মানে তুমি চোখ বন্ধ করে আসো এক সেকেন্ডের জন্য, হুট করে দেখবে এটা 10 কিলোমিটার উপরে চলে গেছে, এমন বেগ, মারাত্মক লেভেলের বেগ। তাহলে দেখো 10 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড, তাহলে স্কয়ার ইকুয়াল টু 2g 6.673 × 10⁻−11 m কিসের ভর? পৃথিবীর ভর। 6 × 10⁻24 কেজি, এগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে, হ্যাঁ, ইনটু এই ভ্যালুটা সরাই দিই, ইনটু 1/r পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু, এটা কিন্তু দিয়ে রাখবে না পরীক্ষায়, হ্যাঁ, মাইনাস 1/6.4 × 10⁻6 প্লাস h। h এর ভ্যালু আমরা বের করব। তো এটা ক্যালকুলেটরে বের করা যায়, কেমনে বের করা যায় দেখে দিই। দেখো দেখো কেমনে বের করা যায়। আমরা তাহলে কি বের করবো? আমরা বের করবো হচ্ছে, দেখো ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার আগে লিখি 10 × এটা কিন্তু তোমার ইএস প্লাসেও হবে, হ্যাঁ, এমএসএ করতে একটু প্রবলেম হবে, একটু প্যারা হবে এই টাইপের জিনিস করতে, ইএস প্লাসও করতে পারবা। 2gm তাহলে
673 into 10 to the power minus 11 into 6 into 10 to the power 24 আচ্ছা into 1 by r এর ভ্যালু 6.4 into 10 to the power 6 minus 1 by r plus h এর ভ্যালু আমরা বের করব প্লাস এইচ এর বদলে দিলাম এক্স। আমরা যেটা ক্যালকুলেটরকে বলবো যে ভাই আপনি এবার এক্সের সলভটা করেন। আচ্ছা টাইম লাগবে, এই তো চলে আসছে। তাহলে অ্যান্সার যেটা এটা আসছে হচ্ছে 2.54 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। 2.54 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। সর্বোচ্চ এত উচ্চতায় উঠবে। এখন আমরা যেটা করবো, দেখো একটা জিনিস কি অনেকে করে কি এই জিনিসটাকে এভাবে সলভ করতে নেয়। দেখো ঊর্ধ্বমুখী বস্তু মানে h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টয়েস জি বসায় দাও কত 10 কিলোমিটার পার সেকেন্ড 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8। তারপর এটা বসায় একটা অ্যান্সার আনে, বলে যে এটাই রাইট অ্যান্সার। আচ্ছা অ্যান্সারটা হচ্ছে যে এটা এইভাবে করা যাবে না, ভুল। কেন ভুল একটু কমেন্টে বলতে পারবো এটা কেন ভুল হচ্ছে? হ্যাঁ জি চেঞ্জ হচ্ছে, রাইট, সবাই রাইট অ্যান্সার দিয়েছে, মোটামুটি জি চেঞ্জ হচ্ছে। দেখো এই জিনিসটা কই থেকে আসছে? এই জিনিসটা আসছে হচ্ছে এই যে গতিবিদ্যার এই সমীকরণ থেকে -2gh। তো গতিবিদ্যার একটা শর্ত কি ছিল মনে আছে আপনাদের? একটা শর্ত ছিল যে আমরা যখনই এই সমীকরণগুলো ইউজ করব তখন ত্বরণের ভ্যালু শুধু জি না, আমরা যদি টয়েস এ এস ইউজ করি ত্বরণের ভ্যালু কনস্ট্যান্ট থাকতে হবে। ত্বরণের ভ্যালু যদি কনস্ট্যান্ট না থাকে এই ইকুয়েশন ইউজ করা যাবে না। এইটা থেকে এটা আসছিল, একটা বিশেষ কেসে এটা থেকে এটা আসছিল। ত্বরণের ভ্যালু সেম না, জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে উপরে নিচে গেলে। কারণ দেখো প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার, তার মানে বুঝো তো হিউজ পরিমাণে হাইট চেঞ্জ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এর ফলে জি এর পরিমাণ চেঞ্জ হবে, জি এর পরিমাণ চেঞ্জ হলে আমরা এটা বসাইতে পারবো না। রাইট অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা তাহলে কেস 3 গেল, এবার হচ্ছে আমাদের কেস 4। কেস 4 আমরা যেটা করব কেস 4 এ সেটা হচ্ছে একটি বস্তুকে অসীমে পাঠিয়ে দিব। কই থেকে? পৃথিবীর পৃষ্ঠ থেকে ধরলাম। পৃথিবীর পৃষ্ঠ হতে অসীমে পাঠিয়ে দিব, ঠিক আছে? মানে বলবো যে তোমার বেটা পৃথিবীতে আর কোনো কাজ নাই, তোমার আমাদের পছন্দ হইতেছে না, সরে যাও, এই টাইপের জিনিস। তো দেখো পৃথিবীর পৃষ্ঠ যেটা করব অসীমে পাঠিয়ে দেব, এখান থেকে একটা নির্দিষ্ট ভি বেগে শুট করব। শুট করলে যেটা হবে সেটা চলে যাবে ইনফিনিটি। তাহলে দেখো যেটা হচ্ছে মেইন সূত্র থেকে আসি, হ্যাঁ অত ক্যারিসমেটিক সূত্র মনে রাখা লাগবে না, মেইন সূত্রেই আসবো। W ইকুয়াল টু GMM 1/xi - 1/xi। দেখো সোজা জিনিস, এটা মনে রাখবা সবসময়, তাহলে সব কাজই হবে। দেখো এখানে ডাব্লিউটা আমরা কেমনে দিচ্ছি? ডাব্লিউটা দিচ্ছি হচ্ছে m ভরের বস্তুটার উপরে গতিশক্তির মাধ্যমে। তাহলে ডাব্লিউটা হচ্ছে পুরোপুরি ½ m v স্কয়ার, গতিশক্তি প্রয়োগ করছি, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে দেখো GMM ইনিশিয়ালটা কই? ইনিশিয়ালটা আছে হচ্ছে এখান থেকে এই দূরত্বে r। তাহলে ইনিশিয়ালটা হচ্ছে r মাইনাস 1 ডিভাইড বাই r প্লাস কত দূরত্বে যাচ্ছি? ইনফিনিটি। সামথিং প্লাস ইনফিনিটি মানে কত? সামথিং প্লাস ইনফিনিটি মানে হচ্ছে বড় ইনফিনিটি, তাই না? ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বিয়োগ দিলে ইনফিনিটি থাকে, কিছু হয় না। আচ্ছা সামথিং প্লাস ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে কি বোঝা গেল? এটা বাদ। তাহলে কি হচ্ছে দেখো ½ m v স্কয়ার GMM ডিভাইড বাই r, তাই না? তাই কি না? অবশ্যই। আচ্ছা দেখো এবার যেটা হচ্ছে mm কাটে বাকিদের কি হয়? ফাটে। তাহলে যেটা হচ্ছে v স্কয়ার 2gm বাই r, বা এখানে যেটা হচ্ছে v ইকুয়াল টু √2gm বাই r। এটা খেয়াল রাখতে হবে। এটা কি করলাম বলতো? এটা যেটা করলাম ছোট হাতের m ভরের একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে কি করছি? নিক্ষেপ করছি, রাইট? নিক্ষেপ করে অসীমে পাঠিয়ে দিছি। তাহলে আমার ভি পরিমাণ বেগ দিতে হয়েছে। এখন এই যে ভি পরিমাণ বেগটা দিতে হলো, এটাকে বলা হয় হচ্ছে এসকেপ ভেলোসিটি। কি বলা হচ্ছে? এসকেপ ভেলোসিটি। এসকেপ মানে হচ্ছে মুক্তি, ভেলোসিটি মানে হচ্ছে দ্রুতি। মুক্তি
ভেলোসিটি মানে কি? বেগ। ঠিক আছে, আচ্ছা মুক্তিবেগ। আচ্ছা দেখো এখানে খেয়াল করো যে এসকেপ ভেলোসিটি কার কার উপর নির্ভর করতেছে। এসকেপ ভেলোসিটিতে আছে কে কে, এটা সরাই দিই, সব সরাই দিই, হ্যাঁ সরাই দিই, এগুলো বুঝছো, সমস্যা নাই, কনফিডেন্স বাড়াবো নিজে, এগুলো বুঝছো তো, সমস্যা নেই। দেখো ভি এসকেপ এটা ইকুয়াল টু √2 জি বড় হাতের এম বাই আর। তার মানে এটা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করি তাহলে এটা শুধুমাত্র পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, এই ক্ষুদ্র বস্তুর ভরের উপর এটা নির্ভরশীল না। তার মানে একটা ছোট পিঁপড়াকে শূন্যে পাঠাইতে যে পরিমাণ বেগ দিতে হবে তোমাকে পাঠাইতেও একই পরিমাণে বেগ দিতে হবে। ঠিক আছে, যে কোনো বস্তুকে একই পরিমাণ বেগ দিতে হবে। এবং যেহেতু এই জি এর মানটা কনস্ট্যান্ট, এম এর মানটা কনস্ট্যান্ট, আর এর মানটা কনস্ট্যান্ট, পৃথিবীর ব্যাসার্ধ সব মিলায় বসালে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি পৃথিবীর জন্য হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এসকেপ ভেলোসিটি পৃথিবীর জন্য হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি পৃথিবীর পৃষ্ঠ থেকে। আচ্ছা এখন যদি একটা কথা বলি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে তো বের করে দিলা, এক কাজ করো, মনে করো তুমি এভারেস্টের উচ্চতায় আছো, কই আছো? এভারেস্টের উচ্চতায়। ধরো যে এটা হচ্ছে এভারেস্ট পর্বতশৃঙ্গ এবং এটার উচ্চতা হচ্ছে এইচ। তুমি এভারেস্টের উচ্চতায় একটা স্পেস স্টেশন বসাইছো এবং এখান থেকে ভি বেগে নিক্ষেপ করবা। খেয়াল করো কি বলছি, এভারেস্টের উচ্চতায় কি করছো, একটা স্পেস স্টেশন বসাইছো এবং এখান থেকে ভি বেগে তুমি মানে এসকেপ ভেলোসিটিতে নিক্ষেপ করবা। এখন একটা প্রশ্ন আমি করলাম তোমাদের, কমেন্টে বলবা, সেটা হচ্ছে যে এটা কি সেম থাকবে কিনা নাকি চেঞ্জ হবে। ঠিক আছে, সেম থাকবে কিনা নাকি চেঞ্জ হবে, আর চেঞ্জ হলেও কমবে নাকি বাড়বে, এটা একটু কমেন্ট করো তো সবাই। দেখো সেম থাকে কিনা, চেঞ্জ হয় কিনা, আর চেঞ্জ হলেও কমবে নাকি বাড়বে। হ্যাঁ বেশিরভাগ বলছে সেম না এবং এটা কারেক্ট। কেমনে কারেক্ট দেখো, তখন কি চেঞ্জ হবে, তখন যেটা হবে খেয়াল করো, তখন যে জিনিসটা ছিল নর্মাল যে সূত্রটা সেটাতে ছিল হচ্ছে 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল। দেখো যখন ইনফিনিটিতে চলে গেল, ইনফিনিটিতে বা অসীমে চলে গেল, এক্স ফাইনাল তো এটা ইনফিনিটি হয়ে গেল, এটা সমস্যা না। আমাদের সমস্যা হচ্ছে ইনিশিয়ালটা কোথায়। এখন ইনিশিয়ালটা কই দেখো, এখন ইনিশিয়ালটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে এভারেস্টের উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে যেটা হচ্ছে এটা হবে হচ্ছে আর প্লাস এইচ। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি হয় এখানে আর, তাহলে এইচ উচ্চতা থেকে মুক্তিবেগ এটা ইকুয়াল টু হবে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু হবে √2gm ডিভাইড বাই r প্লাস এইচ। ঠিক আছে, কারণ এখানে যে r প্লাস এইচ আসে, এখন তুমি ক্যালকুলেশন করলে r এর জায়গায় r প্লাস এইচ পাবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা উচ্চতার উপর কিন্তু এটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, মুক্তিবেগ কিন্তু সবসময় কনস্ট্যান্ট না, বললেই হবে না যে পৃথিবীর মুক্তিবেগ এত, পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ বলতে হবে। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ হচ্ছে 11.2। তারপরে তুমি যদি r প্লাস মানে চেঞ্জ করে দাও উচ্চতা, তাহলে সেই উচ্চতাটাই বসাইতে হবে, সেই অনুযায়ী আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটাই বসাইতে হবে। এতটুকু বলা যায়, বুঝছো কিনা? পৃথিবী পৃষ্ঠ হতে 30 ডিগ্রি কোণে কোন বস্তুকে নিক্ষেপ করলে তার মুক্তিবেগ কত হবে। এ হচ্ছে 11.2 sin 30 কিলোমিটার পার সেকেন্ড, বি হচ্ছে 11.2 cos 30 কিলোমিটার পার সেকেন্ড, সি হচ্ছে 11.2 tan 30 কিলোমিটার পার সেকেন্ড, ডি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বলো তো এটা কি হবে? কোণের উপর নির্ভর করে না, আমরা যেটা দেখছি √2gm/r। যদি কোণের উপর নির্ভর করতো তাহলে আমি বলেই দিতাম যে কোণের উপর নির্ভর করতেছে, বলি নাই তার মানে করবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনি যে কোণে নিক্ষেপ করেন না কেন এটা কোণ ঠোন কিচ্ছু মানবে না, এটা মানবে হচ্ছে মান জাস্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা এবারে মুক্তিবেগকে চাইলে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। দেখো
এই মুক্তিবেগের ইকুয়েশনটাকে চাইলে আমরা অন্যভাবে লিখতে পারি। তাহলে পৃষ্ঠ থেকে মুক্তিবেগের ইকুয়েশন আমরা লিখবো। খেয়াল করো যেটা বলছি, শুধু মুক্তিবেগ না, পৃথিবী পৃষ্ঠ হতে মুক্তিবেগ, পৃথিবী পৃষ্ঠ হতে, এটাই কলটা হচ্ছে যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে √2gm/r। দেখো পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু কত? gm/r², তাই তো, gm/r²। তাহলে দেখো এখানে কাজ করতে পারি, gm/r কে আমরা লিখতে পারি হচ্ছে gr। সুতরাং v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √2gr, gm/r কে এটা লিখলাম। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। খেয়াল থাকবে এটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে। তাহলে আমরা যদি আবার h উচ্চতার কথা চিন্তা করি, h উচ্চতায় থাকলে কি চেঞ্জ হবে? r এর ভ্যালুটা চেঞ্জ তো হচ্ছে, r এর ভ্যালু কি হচ্ছে? r + h হচ্ছে, এবং g এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে, কারণ উচ্চতা বাড়লে কি হয়? g এর ভ্যালুটা চেঞ্জ হয়। তাহলে যেটা হচ্ছে h উচ্চতায় এটা হবে হচ্ছে √2gh বললাম, যাও gh r + h, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, দেখো সোজা জিনিস কিন্তু, যারা পারো তারা কিন্তু সোজা জিনিসই পারো, কিন্তু সোজা জিনিসই ভুল করো, এটা সাবধান। যারা দেখা যায় ভালো রেজাল্ট করে তারা সোজা জিনিসটা ভুল করে না, আর কঠিন জিনিস কিছু কিছু পেরে আসে। এটা হচ্ছে জাস্ট ডিফারেন্স, আর কিচ্ছু না। তুমিও করো, সেও করো, তুমিও যে ম্যাথ করো সেও সেই ম্যাথ করে, কিন্তু সে সোজা জিনিস ভুল করে না, তুমি সোজা জিনিস ভুল করো, এই জন্য তোমার হয়তো মার্ক কম আসে। ঠিক আছে, তো সোজা জিনিসগুলোকে বেশি ইম্পর্টেন্স দিতে হয়, যেগুলা পারো অন্তত সেগুলো যেন ভুল না হয়। এটা হচ্ছে কথা, যে যা পারি অন্তত সেটা যেন ভুল না হয়। ওকে, তাহলে যেটা হচ্ছে উচ্চতায় হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটির তোমার জিনিসপাতি হচ্ছে এরকম। এখন আমি চাইলে এসকেপ ভেলোসিটি থেকে আরো অনেক ভাবে লিখতে পারি, যেরকম এই যে পৃথিবীর ভরকে আমি ঘনত্ব আকারে লিখতে পারি না? ঘনত্ব ইনটু আয়তন দিয়ে দিলাম, হয়ে গেল। ঘনত্ব ইনটু আয়তন দিয়ে দিলাম, কি বলবো? রো ইনটু ভি দিয়ে দিব, ভি এর ভ্যালু কত? 4/3πr3, গত দিনের মতো হয়ে যাবে না? অনেক রকম ভাবে লেখা যাবে। তো ওগুলা নিজেরা একটু চেক করে নিও কিভাবে কি করতে হয়, বা নিজেরা একটু লিখে নিও, সমস্যা নেই। কারণ এত কিছু তো আর বলা যায় না, মানে এত কিছু তো আর হাতে ধরে ধরে করানো যায় না। ঠিক আছে, কারণ টাইম তো চলে যায়। আচ্ছা, তাহলে এবার আমরা লাস্ট কেসে যাব, কেস 5। তো দেখো আমরা লাস্ট কেসে যাচ্ছি, কেস 5। এটা হচ্ছে, এটা আঁকায় দেখে কি করতেছি, এটা আঁকায় দেখে। এটা হচ্ছে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি শিখবো এখন, মানে শিখেছি আমরা, ওটা প্রয়োগ করবো মহাকর্ষীয় ক্ষেত্রে। দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে, মনে করো পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো কিছুকে একটা উপরে দিকে নিক্ষেপ করেছি, এই জায়গায় ভি বেগ দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এই বেগ গুলো একটু অন্যভাবে আঁকায়, অন্য গালিতে আঁকাই, দেখতে সুবিধা হবে তোমাদের। এটাকে ভি বেগ দিয়েছি। আচ্ছা, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে, যেটা হলো, ধরলাম যে এইখানে আসছে, তাহলে এটা হচ্ছে এইচ। অতিক্রম করার পরে তার বেগ হলো, মনে করো যে ভি ড্যাশ। খেয়াল করো, এবার কিন্তু বলি নাই যে আমরা সর্বোচ্চ উচ্চতায় পাঠাচ্ছি। সর্বোচ্চ উচ্চতায় গেলে কি হয়? যে কোনো কিছু সর্বোচ্চ উচ্চতায় গেলে সে তার উপরে আর যাইতে পারে না, তার মানে তার শেষ বেগ কত হয়ে যায়? 0, তাই না? আচ্ছা, আর অসীমে গেলে কি হয়? অসীমে গেলে কি হয়? সে যাইতেই থাকে, সে আর থামবে না। কিন্তু ধরো যে সর্বোচ্চ উচ্চতাতেও যায় না, অসীমেও যায় না, নির্দিষ্ট একটা উচ্চতায় তার বেগটা কি হবে আমরা সেটা বের করবো। খেয়াল করো কি বললাম, নির্দিষ্ট উচ্চতায় তার বেগটা কি হবে যদি আমরা অনেক বেশি বেগে তাকে নিক্ষেপ করি, সেটা বের করব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, খুবই সোজা একটা কনসেপ্ট ইউজ করব, খুবই সোজা। সেটা হচ্ছে, তোমরা বাচ্চাকাল থেকে এটা শিখছো, 8, 9, 10 থেকে এটা ইউজ করো, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এটা কি বলে যে যে কোনো একটা পয়েন্ট, আমি ধরলাম এ পয়েন্টের মোট শক্তি, এ পয়েন্টের মোট শক্তি হবে বি পয়েন্টের মোট শক্তির সমান, তাই না? তাই তো বলে, কি বলে? এ পয়েন্টের মোট শক্তি হবে বি পয়েন্টের মোট শক্তির সমান। তাহলে করি, এ পয়েন্টের মোট শক্তি ই এ ইকুয়াল টু বি পয়েন্টের মোট শক্তি, সাবধানে। আচ্ছা, এবার আমাকে একটু কমেন্ট করে বলো যে এ পয়েন্টে, আচ্ছা এটা আমি একটু বলি যে এ পয়েন্টে কি কি আছে। এ পয়েন্টে অবশ্যই স্থিতিশক্তি আছে, অবশ্যই আছে, কেন নাই? পৃথিবীর পৃষ্ঠ তো, কেন্দ্র থেকে দূরত্ব আছে না, কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে স্থিতিশক্তি কত হয়? আমি একটু আগে দেখছি না, -gmm/r, হয় কি না? অবশ্যই হয়। তাহলে এখানে কি আছে? অবশ্যই স্থিতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে।
আবার ভি বেগে নিক্ষেপও করছি, তার মানে কি আছে, গতিশক্তিও আছে, রাইট? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে স্থিতিশক্তি আছে, গতিশক্তি আছে। তাহলে এবার জাস্ট খুবই সোজা জিনিস আমি জিজ্ঞেস করতেছি, বাচ্চাদের জিনিস, সেটা হচ্ছে এই জায়গায় স্থিতিশক্তিটা কত। তাহলে তোমরা বলবা হচ্ছে এই জায়গায় স্থিতিশক্তি কত, আগে এটা বলো, তারপরে আস্তে আস্তে তোমাদের দিয়ে এটা আমি করাবো। মাইনাস জি এম এম বাই আর, দুইজন কমেন্ট করে ফেলেছে, ঠিক আছে? দেখো এখানে কি হচ্ছে, এখানে দূরত্বটা কত, বড় হাতের আর বসাই দাও এখানে, তাহলে যেটা হচ্ছে মাইনাস জি বড় হাতের এম পৃথিবী, ছোট হাতের এম এই বস্তু, ডিভাইড বাই আর, বড় হাতের এম হচ্ছে পৃথিবী, ছোট হাতের এম হচ্ছে বস্তু, ঠিক আছে? এই জায়গায় গতিশক্তিও আমি দিয়েছি, তাই না? গতিশক্তি দিয়েছি কিনা? অবশ্যই দিয়েছি। গতিশক্তি কত দিয়েছি? হাফ এম ভি স্কয়ার। তাহলে এ পয়েন্টের মোট শক্তি বের হয়ে গেল। এবার আমরা কি করব, বি পয়েন্টের মোট শক্তি বের করব। বি পয়েন্টের মোট শক্তি কত? তাহলে দেখো বি পয়েন্টে অবশ্যই স্থিতি শক্তি থাকবে, এবং আমি কি বলেছি, এখানে বেগ শূন্য হয় নাই, কারণ সে যাইতে আছে, সে যাচ্ছে, এবং আমি বললাম যে এত উচ্চতায় থাকা গেলে তার বেগটা কত সেটা বের করছি আসলে। তাহলে তার কিন্তু বেগটা শূন্য হয় নাই, তাহলে এই পয়েন্টে তার স্থিতিশক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। আমরা বেগের ভ্যালুটা বের করব। তো তুমি একটু কমেন্ট করবা যে এই পয়েন্টে স্থিতিশক্তিটা কত হবে, একটু কমেন্ট করো। পারফেক্ট, ঠিক আছে। তাহলে এই জায়গায় তোমার স্থিতিশক্তিটা হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইড বাই দূরত্বটা কত কেন্দ্র থেকে, আর প্লাস এইচ, আর প্লাস এইচ প্লাস এই জায়গায় কত বেগ থাকবে, ভি ড্যাশ যদি থাকে তাহলে গতিশক্তি কত, হাফ এম ভি ড্যাশ স্কয়ার। এই দেখো এই হচ্ছে ইকুয়েশন, এই হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন দেখে সলভ করলে সবকিছু বের করা যাবে, ঠিক আছে? সলভ করলে সবকিছু বের করা যাবে। দেখো আমি যদি বলি যে, দেখো এটা উপগ্রহ পরের ক্লাসে থাকবে। আমি যদি বলি যে একটা উপগ্রহ ছিল, প্রদক্ষিণ করছিল, হুট করে থেমে যায় পৃথিবীতে, ধপাস করে পড়া শুরু করলো। যদিও এটা পারফেক্টলি এরকম হবে না, কিন্তু কিছু কিছু ম্যাথে দেয়, কি বলে যে উপগ্রহ উপরে আছে, হুট করে ধপাস করে যদি নিচে পড়ে তাহলে কত বেগে পড়বে, একইভাবে বের করব। কিভাবে? আমরা দেখবো এই পয়েন্টে কত গতিশক্তি স্থিতিশক্তি, তারপর দেখবো এই পয়েন্টে কত গতিশক্তি স্থিতিশক্তি, এই পয়েন্টের মোট শক্তি ইকুয়াল টু এই পয়েন্টের মোট শক্তি। ইকুয়েশন বসাবো, মান বসাই দিব, একটাই আননোন থাকবে, চলে আসবে। পৃথিবীর যে কোনো প্রবলেম, সরি মহাকর্ষ বিকর্ষের যে কোনো প্রবলেম এইটা দিয়ে সলভ করা যায়। মনে করো মহাকর্ষ বিকর্ষের একটা প্রবলেম পারতেইছো না, হচ্ছেই না, তখন অ্যাট লাস্ট এইটা বসালে অবশ্যই হবে, এইটা বসালে অবশ্যই হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা। তো এইটা আমরা আজকে যেহেতু টাইম নেই, এটা ম্যাথ পরে দেখবো, সমস্যা নেই, নেক্সট দিন। এটাকে মনে রাখতে হবে, মানে এটা কিভাবে বের করতে হয় সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমি তো আর বলি নাই যে এটা বসে বসে মুখস্থ করো, এটা বসে বসে মুখস্থ আমারও থাকে না, ঠিক আছে? এটা মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস না। কেন এটা লিখলাম, কেন এটা লিখলাম, তুমি যখন নিজে লেখা শিখবা তখনই তুমি বুঝবা ফিজিক্স তুমি শিখে গেছো। ওকে, আচ্ছা এবার হচ্ছে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছোট একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে মনে করো যে এখানে তিনটা বস্তু আছে, এবং এই তিনটা বস্তুর মধ্যে দূরত্ব মনে করে দেওয়া আছে। এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2 এবং এটা হচ্ছে D3, ঠিক আছে? এটা হচ্ছে D3। আচ্ছা, এখন আমি যদি বলি যে এটার ভর হচ্ছে M1, এটার ভর হচ্ছে M2, এটার ভর হচ্ছে M3, তাহলে আমি যদি বলি যে সিস্টেমের মোট স্থিতিশক্তি কত, হুট করে বলবো যে কই থেকে কই চলে গেলেন আপনি, খায় দেয় কাজ কাম এগুলো প্রশ্ন আসে, অ্যান্সার হচ্ছে আসে, হুট করে দেখবে চলে আসে, তারপর তোমরা সলভ খুঁজবা, ঠিক আছে? সবাই এটাই করে। মনে করো বইটা একটা প্রশ্ন হুট করে আসছে, সবাই সলভ খোঁজে, প্রশ্ন ব্যাংক দেখে সলভ করার তখন শেখে, আসার পরে শেখে। আসার আগে কয়জন শেখে? আসার আগে যারা শেখে তারাই ভালো জায়গায় চান্স পায়, এই হচ্ছে কথা। দেখো এইটা কিন্তু শিখছি আমরা কি বের করবো, সিস্টেমের মোট শক্তি, স্থিতিশক্তি, আসলে মোট স্থিতিশক্তি বের করবো। তাহলে স্থিতিশক্তি, দেখো স্থিতিশক্তি বের করা আমরা দেখছি হচ্ছে দুইটা ভরের সিস্টেমে। আসলে আমরা এই পর্যন্ত যা যা দেখছি সেটাতে কি ছিল, সেটাতে ছিল হচ্ছে মনে করো বড় হাতের এম এবং ছোট হাতের এম একটা ছিল, এবং তাদের মধ্যে দূরত্ব আমরা ধরছিলাম আর। তাহলে এই সিস্টেমের স্থিতিশক্তি আমরা পাইছিলাম, আসলে এটা পাইছিলাম হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। দেখো এখানে কি ছিল আসলে, এটা হচ্ছে দুইটা ম্যাস বা দুইটা ভরের সিস্টেমের জন্য স্থিতিশক্তি ছিল হচ্ছে এইটা, ঠিক আছে? এখন আমি কি বললাম, আমি বললাম তিনটা ম্যাস, কিন্তু তুমি যেটা করলা যে ভাইয়া তাহলে ঠিক আছে আমি একটা সূত্র খুঁজি, তাই তিনটা ম্যাসের সূত্র কি হবে?
সূত্র আলাদা কিছু না, সূত্র একটাই। যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা দুইটা করে নিয়ে চিন্তা করতে হবে। কি বললাম? দুইটা দুইটা করে নিয়ে চিন্তা করতে হবে। আমরা নিট যে শক্তিটা, নিট যে স্থিতিশক্তিটা সেটা বের করবো হচ্ছে, দেখো তিনটা আছে না, তাহলে দুইটা দুইটা করে নিয়ে যদি চিন্তা করি কম্বিনেশন কয়টা হবে? 1 2 এর একটা কম্বিনেশন হবে, 2 3 এর একটা কম্বিনেশন হবে, 3 1 এর একটা কম্বিনেশন হবে। দেখো খেয়াল করো, সাবধানে ঠান্ডা মাথায় চিন্তা করো। 1 2 এর একটা 1 2, 1 এবং 2 কে নিয়ে একটা কম্বিনেশন, 2 এবং 3 কে নিয়ে একটা কম্বিনেশন, 3 এবং 1 কে নিয়ে একটা কম্বিনেশন। এখন বলবা কই 1 এবং 3 কে নিয়ে একটা কম্বিনেশন করেন? আরে ভাই এটাই তো একবার নিলেই হয়েছে, ঠিক আছে? একবার করে কমন ফেলালেই হয়েছে, সমস্যা নেই। তাহলে দেখো 1 2 2 3 3 1, কারণ এই দুটার কম্বিনেশন কিন্তু একটাই, ঠিক আছে? তুমি এটাকে এখানে বসাইতে পারো, এটাকে এখানে বসাইতে পারো, সমস্যা নেই। কিন্তু আর দূরত্ব রাখলে তাদের মধ্যে স্থিতিশক্তি এটাই হবে, পারস্পরিক স্থিতিশক্তি আসলে এটা, ঠিক আছে? মানে আমরা যা যা বলি না, আমাদের বইয়ে যা যা আছে কিছু ইনফরমেশন গ্যাপ থাকে, এটা কিন্তু আসলে পারস্পরিক স্থিতিশক্তি, ঠিক আছে? তো এগুলো বুঝতে লাগলে আরো অনেক কিছু করা লাগবে, বাদ দাও ওগুলা, আপাতত এটা বুঝে রাখো। তো দেখো এখানে দেখো যেটা পাচ্ছি u12, তাহলে মাইনাস জি 1 এবং 2 এর মধ্যে, তাহলে জি m1 m2 ডিভাইড বাই 1 এবং 2 এর মধ্যে ই কত, স্পেসিং কোনটা? স্পেসিং হচ্ছে ভরকেন্দ্রের দূরত্ব হচ্ছে d3 প্লাস প্লাস হয়ে মাইনাস হবে, আসলে মাইনাস হচ্ছে সবগুলোই। তাহলে 2 3 জি m2 m3 ডিভাইড বাই 2 এবং 3 এর মধ্যে স্পেসিং কোনটা? এইটা এবং এটার মধ্যে স্পেসিং কোনটা? d2 বসাই দাও, প্লাস প্লাস হয়ে আরেকটা মাইনাস আসলে, তাহলে জি 3 এবং 1 m3 m1 ডিভাইড বাই স্পেসিং কোনটা? 1। এই তো এই হয়ে গেল সিস্টেমের স্থিতিশক্তি, ঠিক আছে? তাহলে এগুলো চাইলে এখানে মনে করো বলে দিল, ঠিক আছে, এখানে 1 কেজি বললাম, এখানে বললাম হচ্ছে 2 কেজি, এখানে বললাম হচ্ছে 0.5 কেজি, এখানে বললাম মনে করো যে 0.5 মিটার, 1 মিটার, 2 মিটার, ডাটা দিয়ে দিলাম, বললাম যে স্থিতিশক্তি বের করো। পারবো না এখন? কি আর, যা এখানে বসাইছো ওগুলো ডাটা সহ বসাই দিবা, শেষ, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবেই তোমার সিস্টেমে যদি কখনো 3টা 4টা 5টা যত থাকুক না কেন, দুইটা দুইটা করে নিয়ে করতে হবে। এখন 4টার হিসাব জীবনেও আমার মনে হয় না দিবে, ঠিক আছে? অ্যাডমিশন লেভেল পর্যন্ত 3টা দিবে সর্বোচ্চ, তার বেশি দিবেও না। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে কি শিখলাম বলো? আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখছি, যেটা দিয়ে নেক্সট ক্লাসগুলোতে অনেক ম্যাথ হবে। একটা জিনিস শিখছি সেটা হচ্ছে বিভব। অ্যাকচুয়ালি বিভব না, মানে বিভবের উসিলায় আমরা বিভব শক্তি শিখছি, শক্তির সংরক্ষণশীলতা শিখছি, একটা বস্তুকে কিভাবে মাইরা পিটা পৃথিবী থেকে বাইরে করতে হয় সেটা দেখছি, তারপর যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এটা শিখছি, এরকম আরো অনেক জিনিস শিখছি, ঠিক আছে? জটিল জটিল জিনিস কিন্তু শিখছি। এখন তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্বটা হচ্ছে মানে আল্লাহর ওয়াস্তে জিনিসটা আরেকবার দেখা, মানে নিজের খাতায় নোট করে হোক বা যেভাবে হোক আরেকবার দেখবা। আরেকবার না দেখলে মনে থাকবে না, ঠিক আছে? আরেকবার না দেখলে মনে থাকে না আসলে কোনো কিছু, আমারই মনে থাকবে না, তোমাদের কি বলবো? তো যে কোনো কিছু আরেকবার করে দেখতে হয়, তারপরে দেখবা যে তুমি যে টাইপের প্রবলেম ফেস করো না কেন, আস্তে আস্তে তোমার মাইন্ডের মধ্যে ওটা সলভটা চলে আসবে যে হ্যাঁ এটাকে এইভাবে অ্যাপ্রোচ করা যায়।